হ্যালো বয়েস, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? আজকে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কোম্পানির আর্থিক বিবরণী। কোম্পানির আর্থিক বিবরণী কয়েকটা ক্লাস ধরে আলোচনা করতেছি, এই জন্য যে আর্থিক বিবরণী আমাদের কম্পালসারি চ্যাপ্টার। আর্থিক বিবরণী, কোম্পানির আর্থিক বিবরণীর উপরে বাধ্যতামূলকভাবে 2টি প্রশ্নের উত্তর করতে হয়। এই জন্যই বারবার এটা আলোচনা করতেছি। আর্থিক বিবরণীর যে সংক্ষিপ্ত ব্যাপারটা ছিল যে প্রথমে মোট লাভ নির্ণয় করা হয়, মোট লাভ নির্ণয়ের পর মোট লাভ নির্ণয় হয়ে যাবে। এরপর মোট লাভ নির্ণয়ের সময় বিক্রয় সংক্রান্ত আয় থেকে ক্রয় সংক্রান্ত ব্যয়গুলো মাইনাস করতে হয়। বিক্রয় সংক্রান্ত আয় থেকে ক্রয় সংক্রান্ত ব্যয়গুলো মাইনাস করে মোট লাভ পাওয়া যায়। বিক্রয় সংক্রান্ত আয় থেকে ক্রয় সংক্রান্ত ব্যয় মাইনাস করে মোট লাভ পাওয়া যায়। মোট লাভ পাওয়ার পর পরের স্টেজে নিট লাভ বের করা হয়। নিট লাভ নির্ণয়ের সময় মোট লাভ থেকে কী করবা, পরিচালন ব্যয় যেগুলো থাকে পরিচালন ব্যয়গুলো মাইনাস করতে হয়। বেতন, ভাড়া, কমিশন, অবচয়, অনাদায়ী পাওনা সঞ্চিতি, এই ধরনের যে ডাটাগুলো থাকে এগুলো মাইনাস করা হয়, এবং যদি অন্যান্য কোনো আয় থাকে অন্যান্য আয়গুলো প্লাস করা হয়। তারপর নেট লাভ আসে। নেট লাভ আসার পরের স্টেজ কি? নেট লাভ আসার পরের স্টেজে আমাদের সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করা হয়। সংরক্ষিত আয় বিবরণী অর্থ লাভের উপর নির্ভরশীল চার্জগুলো বাদ দেওয়া হয়। যেমন লভ্যাংশ দিবা কখন? লভ্যাংশ দিবা যদি তোমার লাভ হয়। যে কোনো তহবিল গঠন করবা কখন? যে কোনো তহবিল গঠন করবা কোন সময়? যদি যে কোনো তহবিল গঠন করবা যদি তোমার লাভ হয়ে থাকে। এটাও লাভের উপর নির্ভরশীল চার্জ। এগুলো তারপর লাভের উপর নির্ভরশীল চার্জগুলো মাইনাস করা হয়। সঞ্চিত তহবিল আছে, লভ্যাংশ তহবিল, কর্মচারী কল্যাণ তহবিল, লভ্যাংশ সমতাকরণ তহবিল, এগুলো মাইনাস করা হয়। লাস্টে একটা উদ্বৃত্ত বের হয়। এই উদ্বৃত্ত দেওয়া হবে কোম্পানির মালিকদের। এই জন্য সংরক্ষিত আয় বিবরণীর যে উদ্বৃত্ত এটা দায় পাশে লিখতে হয়। তারপরে কোম্পানির আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়। কোম্পানির আর্থিক বিবরণী প্রস্তুতের সময় কোম্পানি আইন অনুযায়ী যে ছক দিয়েছে ওই ছক অনুযায়ী সম্পদগুলো সাজিয়ে লিখতে হবে, দায়গুলো সাজিয়ে লিখতে হবে। এখানে স্লাইডে একটা প্রবলেম দেখতে পাচ্ছ। স্লাইডে যে একটা প্রবলেম দেখতে পাচ্ছ, এখানে ক্রেডিটের ডাটাগুলো যদি আলোচনা করি, শেয়ার মূলধন 3,20,000 আছে। তার মানে কোম্পানি শেয়ার বিক্রি করে 3,20,000 টাকা পেয়েছে। শেয়ার বিক্রি করে কোম্পানি 3,20,000 টাকা পেয়েছে। এই টাকা আবার ফেরত দিতে হবে, এই জন্য দায় পাশে আসে। শেয়ার অধিহার আছে। অধিহার অর্থ শেয়ার লিখিত মূল্য অপেক্ষা বেশি দামে শেয়ার বিক্রি করছে, এই জন্য শেয়ার অধিহার আসে। তারপর পাওনাদার, যে টাকা পাওনাদার মানে যে টাকা
পাওনাদাররা পাবে, এটা দায় পাশে যাবে, কোম্পানির দায় পাশে দেখাতে হবে, দায় পাশে যাবে। এরপর ঋণপত্র আছে 35,000, ঋণপত্র দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে যাবে। সঞ্চিত তহবিল 45,000, এটা যাবে। সঞ্চিত তহবিল আগের আছে, এটার মালিক হচ্ছে যারা কোম্পানির শেয়ার কিনছে তারা পাবে যেহেতু টাকা, এই জন্য কোথায় যাবে? দায় পাশে যাবে। বিক্রয়, ফেরত, এগুলো খুবই সাধারণ ব্যাপার। অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিটে আছে। সর্বোৎকৃষ্ট পণ্যের জন্য পুরস্কার, এটা কোম্পানির এক ধরনের আয়, অতএব আয় পাশে দেখাবে। সর্বোৎকৃষ্ট পণ্যের জন্য পুরস্কার, এটা আয় যেহেতু আয় পাশে দেখাবে। বকেয়া বেতন দায় পাশে যাবে। প্রদেয় বিল আছে 12,000, যাবে দায় পাশে। নিদাবি লভ্যাংশ 5,000, মানে লভ্যাংশ ঘোষণা করা হয়েছে কিন্তু পাবলিক এখনও লভ্যাংশ গ্রহণ করেনি, এটা মালিক কারা? এই জন্য নিদাবি লভ্যাংশের টাকা দায় পাশে যায়। কমিশন আয়, শেয়ার হস্তান্তর ফি আয়, পুঞ্জীভূত অবচয়, মানে এতদিন ধরে যন্ত্রপাতির উপর অবচয় লিখছে 2,000 টাকা। এরপর যে ডেবিটে যেগুলো আছে, ডেবিটের ডাটার মধ্যে যেগুলো আছে সেটা হচ্ছে সুনাম আছে, সুনাম ডেবিটের ডাটা আছে। কোম্পানির সম্পদ সাজিয়ে লিখতে হবে। বিনিয়োগ আছে, এটা বিনিয়োগের টাকা সম্পদের দিকে যাবে। 1/6/2020 আছে, বিনিয়োগের তারিখ 1/6/2020। 1/6/2020 হওয়ার কারণে সুদ হবে কত দিনের? 1/6/2020 অর্থ জুনের শুরুতে ঋণ গ্রহণ করা হয়েছে বা বিনিয়োগ করা হয়েছে, তাহলে সুদ হবে 7 মাসের। এইসব ক্ষেত্রে হাতে গুনবা। 1/6 আছে মানে জুনের শুরু থেকে হাতে গুনলে তাহলে 7 মাস হবে। 7 মাসের সুদ, এটা আয় হবে। যন্ত্রপাতি, আসবাবপত্র সম্পদের মধ্যে যাবে। তারপর মজুদ পণ্য, ক্রয়, ফেরত, মজুরি, ক্রয়, পরিবহন, ভাড়া, 1/4 কারখানা। এটা একটা গুরুত্বপূর্ণ এবং আনকমন একটা ব্যাপার। খেয়াল রাখবা, যখন কোনো ডাটার মধ্যে কোনো কিছু কারখানা বলে তখন বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে যাবে কারখানার অংশটুকু যাবে বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতর। এবং কোনো ডাটার সাথে যখন কারখানা থাকবে, ওই ক্ষেত্রে কারখানা থাকার কারণে কলকবজা, যন্ত্রপাতির অবচয় বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে যাবে। আর এই প্রবলেমের কারণেই আজকে এই আলোচনা। কারখানা থাকলে তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে যাবে একদিকে, আবার কলকবজা, যন্ত্রপাতির অবচয় যা আছে এটা কোথায় যাবে? বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে। এটা ব্যতিক্রমধর্মী ব্যাপার। এখানে বোঝায় যে তারা পণ্য তৈরি করে বিক্রি করে। তাহলে পণ্য যেহেতু তৈরি করে, তাদের কলকবজা, যন্ত্রপাতি ব্যবহার হয় কোথায়? পণ্য যেহেতু তৈরি করে, তাদের কলকবজা ও যন্ত্রপাতি ব্যবহার হবে কোথায়? কারখানায় ব্যবহার হবে। এরপরে যে ব্যাপার এগুলো আছে, তারপর আরও যেটা ঘটনা আছে, ইজারা সম্পত্তি আছে 10 বছরের 6,000 টাকা। ইজারা যোগ সম্পত্তি যদি 6,000 টাকা হয়, তাহলে বছরে কত টাকা? বছরে যত হবে এটা পরিচালন ব্যয়ের ভিতরে আসবে। বছরে যত টাকা হবে এই টাকা আসবে পরিচালন ব্যয়ের ভিতরে। অফিস সাপ্লাইজ, অফিসের ছোটোখাটো খরচ, এটা
যতটুকু আনইউজড আছে, অব্যবহৃত আছে, সেটা ছাড়া বাকি অংশ যাবে কোথায়? সেটা ছাড়া বাকি অংশ যাবে কোথায়? পরিচালন ব্যয়ের মধ্যে যাবে, ওটা ছাড়া বাকি অংশ। দেনাদার সম্পদে যাবে, অনুদায়ী পাওনা পরিচালন ব্যয়ের ভিতর প্রাথমিক খরচ। কোম্পানির ক্ষেত্রে প্রাথমিক খরচের ব্যাপারে অন্য কোনো কিছু না বললে সম্পদে যায়, কিন্তু সম্পদ সাজানোর নিয়ম আছে। 1994 সালের কোম্পানি আইনে যে পদ্ধতিতে সাজানোর ব্যাপার আছে ওই পদ্ধতিতেই সাজিয়ে লিখতে হবে। বিলম্বে পণ্য সরবরাহের ক্ষতিপূরণ, এটা অন্যান্য ব্যয়ের মধ্যে যাবে কোম্পানির, এবং নিটলাভ নির্ণয়ের পূর্বে বাদ যাবে। এইভাবে আমরা ব্যয়বিলের ডাটাগুলো আলোচনা করলাম। এবার সমন্বয় দেখো। সমন্বয় দেখতে পাচ্ছ? সমন্বয়ে গুলো এবার আলোচনা করি। সমন্বয়ের মধ্যে যা বলতেছে, প্রথমে সমাপনী মজুদ পণ্যের মধ্যে 2500 টাকার অব্যবহৃত সাপ্লাইজ, 2500 টাকার অব্যবহৃত সাপ্লাইজ অন্তর্ভুক্ত আছে। তার মানে অফিস সাপ্লাইজের মধ্যে পুরোপুরি ব্যবহার করা হয়নি, 2500 টাকার অব্যবহৃত সাপ্লাইজ আছে। তার মানে পরিচালন ব্যয়ের ভিতরে মাইনাস হবে। কিছু অফিসের জন্য ব্যবহারের জন্য খুঁটিনাটি জিনিসপত্র ক্রয় করা হয়েছিল, এটা ব্যবহার হয়নি, এই জন্য পরিচালন ব্যয়টা কমে যাবে, স্টকে আছে এই কারণে। 2 নম্বর সমন্বয়ে যেটা বলছে, শেয়ার অধিহারের অর্ধাংশ প্রাথমিক খরচ অবলোপনের জন্য সমন্বিত হবে। মানে শেয়ার অধিহারের অর্ধেক টাকা প্রাথমিক খরচের সাথে কাটাকাটি হবে। প্রাথমিক খরচ কোন দিকের ডাটা? সম্পদের দিকের। অধিহার কোন দিকের ডাটা? অধিহার দায়ের দিকের। অধিহারের অর্ধেক টাকা বলছে অধিহার থাকবে না, একদিকে দায় পাশে থাকবে না, অন্যদিকে প্রাথমিক খরচও থাকবে না ওই টাকা। তাহলে গাণিতিকভাবে কি সমান না? ব্যাপারটা সমান হবে। এবং অবশিষ্টাংশ সঞ্চিত তহবিলে স্থানান্তর করতে হবে। অধিহারের বাকি অর্ধেক টাকা সঞ্চিত তহবিলে স্থানান্তর করতে হবে। অধিহারের টাকা যদি সঞ্চিত স্থানান্তর করা হয় তাহলে কি নেট লাভের উপর কোনো প্রভাব পড়ে? তাহলে নেট লাভের উপর কোনো প্রভাব পড়ে না। তুমি এক ফান্ডের টাকা দিয়েই আরেক ফান্ড স্থানান্তর করলা, তাহলে তোমার প্রকৃত যে লাভ সেই লাভের উপরে কোনো প্রভাব পড়বে না, প্রকৃত লাভের উপর কোনো প্রভাব পড়বে না। নেট লাভের 5000 টাকা দিয়ে নিমজ্জিত তহবিল তৈরি করতে হবে। নিমজ্জিত তহবিল তৈরি মানে এটা কি করবা? সংরক্ষিত আয় বিবরণীতে মাইনাস হবে, সংরক্ষিত আয় বিবরণীতে মাইনাস করে দেখাতে হবে। দেনাদারের 5000 টাকা অনুদায়ী পাওনা বাবদ অবলোপন করো এবং অবশিষ্ট দেনাদারের উপরে সঞ্চিত ধরতে হবে। তাহলে অনুদায়ী পাওনা কোথায় যায়? পরিচালন ব্যয়ের মধ্যে যায়। পরিচালন ব্যয়ের মধ্যে নিয়ে যাওয়া এবং দেনাদার থেকে অনুদায়ী পাওনার টাকা মাইনাস করে 5% বিবেচনা করতে হবে। তারপরে যেটা বলতেছে, কোম্পানির 1000 টাকা দুর্ঘটনাজনিত দাবি রয়েছে যা এখন পর্যন্ত কোম্পানি অস্বীকার করেছে। দুর্ঘটনাজনিত দাবি 1000 টাকা অস্বীকার করেছে, মানে তার মানে কোম্পানি এটা কোনো লেনদেন না, যেহেতু অস্বীকার করেছে এই দাবি। যন্ত্রপাতির মধ্যে নতুন যন্ত্রপাতি অন্তর্ভুক্ত আছে 5000, যা 1 জুলাই তারিখে ক্রয়কৃত এবং যন্ত্রপাতির অবচয়ের হার 5%। যন্ত্রপাতির উপরে অবচয় ধরার সময়
5,000 টাকা যদি নতুনকৃত হয়, তার মানে বছরের শুরুতে ছিল কত টাকা? 5,000 বাদ দিয়ে রেওয়ামিলে যে টাকা আছে ওই টাকার উপরে 1 বছরে অবচয় হবে, আর নতুন ক্রয় হচ্ছে 5,000 টাকা, এর উপরে হবে 6 মাসের অবচয় হবে। এর উপরে 6 মাসের অবচয় লিখে দেখাতে হবে। এরপরে যে ব্যাপার, ক্যাশিয়ার কর্তৃক কারবার থেকে টাকা চুরি হয়েছে 1,000, হিসাবভুক্ত হয়নি, এটা সাধারণ ব্যয়। সাধারণ ব্যয়ের কারণে অন্যান্য ব্যয়ের ভিতর বিবিধ ক্ষতিস্বরূপ দেখাবা। এরপর অবচয় ধরতে বলছে, অবচয় পরিচালন ব্যয়ের ভিতরে যাবে। অবচয়ের যে টাকা এটা যাবে পরিচালন ব্যয়ের ভিতরে যাবে, অবচয়ের টাকা। তারপরে যেটা বলতেছে, শেয়ার মূলধনের উপরে 5% লভ্যাংশ। 5% লভ্যাংশ ধরবা কোন টাকার উপরে? 5% লভ্যাংশ ধরবা শেয়ার মূলধনের টাকার উপরে 5% ধরে তোমার সঞ্চিত তহবিল নির্ণয়ের সময় কি করা লাগবে? সঞ্চিত তহবিল নির্ণয়ের সময় কি করা লাগবে? যখন সংরক্ষিত আয় বিবরণী করবা তখন তোমার লভ্যাংশ বাদ দিতে হবে। এই পর্যন্ত কারো কিছু বলা থাকলে বলো। এই পর্যন্ত যা আলোচনা করলাম এখান থেকে যদি কারো কিছু বলার থাকে তাহলে বলো। রেওয়ামিল দেখালাম, কিছু সমন্বয় দেখালাম। এগুলো থেকে কারো কোনো প্রশ্ন থাকলে বলো। কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে বলো। যতটুকু আলোচনা হয়েছে এ পর্যন্ত তোমাদের বলো। 5 নম্বরে তুমি 5 নম্বর জানতে চেয়েছো। 5 নম্বরে কোম্পানির 1,000 টাকা দুর্ঘটনাজনিত দাবি যা এখন পর্যন্ত কোম্পানি অস্বীকার করেছে। মানে একজন দুর্ঘটনার জন্য 1,000 টাকা দাবি করছে কোম্পানির কাছে, কিন্তু কোম্পানি এটা স্বীকার করেনি। যেহেতু স্বীকার করেনি এই জন্য কোনো লেনদেন না, এই জন্য এটা কোনো কাজ হবে না। এটা তোমাদের বোর্ডে এই যে প্রবলেমটা আলোচনা করতেছে, এটা যদি বোর্ডে পরীক্ষা হয় তোমাদের হওয়ার সম্ভাবনাই বেশি। তাহলে এই অঙ্ক থেকে এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এই হিসাবে এই প্রবলেমের উপর আলোচনা করতেছি আজকে। নিশ্চয় এই প্রবলেম আগে আর কোনো দিন আলোচনা করিনি, তাই না? ফার্স্ট টাইম। এরপরে আর কারো কোনো প্রশ্ন থাকলে বলো। আর কারো কোনো কিছু বলার আছে? তাহলে আমরা এবার দেখব, নেক্সট স্লাইড দেখব। নেক্সট স্লাইডে আমাদের কি আছে? উত্তর আছে। এখানে কোম্পানির নাম লেখা আছে প্রথমে, নামের পরে বিক্রয় অথবা ফেরত, কোম্পানির মোট লাভ নির্ণয়ের সময় বিক্রয় অথবা ফেরত আসে। বিক্রয় থেকে ফেরত বাদ দিয়ে 4 লাখ আসলো, বাদ বিক্রিত পণ্যের ব্যয় লিখে এখানে বাদ দেওয়া হচ্ছে কি কি? মজুদ পণ্য, ক্রয় থেকে ফেরত বাদ, মজুরি 7,000, ক্রয় পরিবহন। আর এখানে লক্ষ্য করো, এটা বিশেষভাবে এদিকে লক্ষ্য করো, ভাড়ার 1/3 কারখানা বলা ছিল।
ভাড়া কিন্তু নরমালি এখানে আসে না, কিন্তু কারখানা বলার কারণে 1/3 কারখানা বলা আছে না, কারখানা বলার কারণে এখানে 1/3 টাকা আসলো। ভাড়ার যে টাকা আছে 1/3 4,000 আসলো। যন্ত্রপাতির অবচয় এখানে নরমালি আসে না, কিন্তু আসার কারণ হচ্ছে কি বলা ছিল, ভাড়া যে কোনো ডাটার সাথে কারখানা শব্দটা যদি কখনো থাকে তারপরে বোঝায় যে তারা পণ্য তৈরি করে বিক্রি করে। ওই ক্ষেত্রে তাদের কলকব্জ যন্ত্রপাতি কোথায় ব্যবহার হয়, ওই ক্ষেত্রে তাদের কলকব্জ যন্ত্রপাতি ব্যবহার হবে কোথায়, কলকব্জ যন্ত্রপাতি ব্যবহার হবে তাদের কারখানায় ব্যবহার হবে। এই জন্য এই অবচয় এখানে আসতেছে। তারপর এখান থেকে সমাপনী মজুত পণ্য সবগুলো টোটাল করে আসলো 2,24,875। এখান থেকে সমাপনী মজুত পণ্যের 87,500 টাকা মাইনাস করে এখানে আসলো 1,37,375। তারপর মোট লাভ বিক্রয় সংক্রান্ত যে আয় আছে, বিক্রয় সংক্রান্ত আয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যেকার 1,37,375 মাইনাস করে মোট লাভ হচ্ছে 2,62,625 টাকা। এই পর্যন্ত কারো কিছু জানার আছে? কোনো কিছু জানার থাকলে বলো। তাহলে এখানে এই অংশে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটি, সেটি হলো যে কোনো ডাটার মধ্যে কারখানা বললে তা বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে লিখতে হবে। যন্ত্রপাতির অবচয় এখানে আসবে কারখানা শব্দটা ব্যবহারের কারণে। এরপরে আমরা এখন নেক্সট স্লাইড দেখি। নেক্সট স্লাইডে যা দেখা যাচ্ছে, নেক্সট স্লাইডে দেখো যা দেখা যাচ্ছে নেট লাভ নির্ণয়ের ব্যাপার। মোট লাভ ওখানে যা নির্ণয় হয়েছে ওই মোট লাভ লিখে সেখান থেকে কি করা হয়েছে, মোট লাভ লেখা হলো 2,62,625 টাকা। তারপর এখান থেকে আমাদের পরিচালন ব্যয়ের মধ্যে বেতন লেখা হলো, ভাড়া কিন্তু 12,000 ছিল। 12,000-এর মধ্যে ওখানে চলে গেল কত, তাহলে এখানে আসবে বাকি 8,000 টাকা এখানে আসবে। ভাড়া ওখানে যা ছিল তার বাকি টাকা এখানে আসবে। ইজারা সম্পত্তির অবলোপন 1 বছরের জন্য যা হয় তাই আসবে এখানে। অফিস সাপ্লাইজ ছিল 10,000, সেখান থেকে অব্যবহৃত 2,500 বাদ দিয়ে 7,500। অনাদায়ী পাওনার যে ব্যাপার ছিল, অনাদায়ী পাওনা লেখা হলো যোগ নতুন পাওনা সঞ্চিতি, সমন্বয়তে যেটা ছিল যোগ নতুন পাওনা সঞ্চিতি, সমন্বয়ের বাদ পুরাতন পাওনা সঞ্চিতির মধ্যে কোনটা যাচ্ছে, রেওয়ামিলের ক্রেডিটের টাকাটা যাচ্ছে পুরাতন পাওনা সঞ্চিতির মধ্যে বাদ। অডিট ফি, আসপত্রের অবচয়, অন্যান্য ব্যয়ের মধ্যে ক্ষতিপূরণ গেল, বিবিধ ক্ষতির ঋণপত্রের সুদ। যেহেতু আমরা নেট লাভ বের করতেছি, নেট লাভ বের করার কারণে আবার কী হবে, অন্যান্য ব্যয়ের মধ্যে বাদ গেল। নেট লাভ যেহেতু বের করতেছি এই জন্য বাদ দিয়ে দেখাতে হবে, তাই না? বাদ দিয়ে দেখানোর পর অন্যান্য আয় এখানে আছে, বিনিয়োগের সুদ, কমিশন, পুরস্কার, শেয়ার হস্তান্তর ফি। যেহেতু আয় এই জন্য যোগ করে লাস্টে চলে আসতেছে নেট লাভ। এই নেট লাভ পর্যন্ত কারো কিছু জানার থাকলে বলো। নেট লাভ নির্ণয় পর্যন্ত যদি কারো কিছু জানার থাকে তাহলে বলো।
নেট লাভ নির্ণয় পর্যন্ত যদি কারো কোনো কোশ্চেন থাকে বলো। শ্যাম, কোনো কোশ্চেন আছে তোমার? আছে? অন্য কারো কোনো প্রশ্ন থাকলে বলো। নেট লাভ নির্ণয় পর্যন্ত যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে বলো। নেট লাভ নির্ণয় পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে বলো। আছে? তাহলে আমরা এখন দেখি তোমাদের অবস্থা কি। এরপরে আমাদের পরের স্টেজ কি? সংরক্ষিত আয় বিবরণী নির্ণয় করা। তাহলে এখন আমরা রেওয়ামিলটা আবার দেখব। রেওয়ামিল আবার দেখব এবং এখানে সমন্বয়গুলো আবার দেখব। দেখার পর ওখানে যে নেট লাভ হলো এটা সংরক্ষিত আয় বিবরণীতে এসে কি হবে? প্লাস হবে। এবং আর কি কি আসবে এই বিষয়ে আমরা নতুন দু একজনকে পাচ্ছি আজকে ক্লাসে। নতুন দু একজনের মধ্যে এই সংরক্ষিত আয় বিবরণী তোমার মাস্ক খুলবা না কখনো। সামির, স্ট্যান্ড আপ। আমরা যে রেওয়ামিল দেখতেছি তাই না, এখান থেকে তোমার সংরক্ষিত আয় বিবরণী তৈরি করতে গেলে কি কি লিখতে চাচ্ছ তুমি? সংরক্ষিত নেট লাভ নির্ণয়ের পরের স্টেজ হচ্ছে সংরক্ষিত আয় বিবরণী। এই সংরক্ষিত আয় বিবরণী তৈরি করতে গেলে তুমি কি কি লিখতে যাচ্ছ? এই প্রবলেম থেকে স্লাইডে যা দেখতে পাচ্ছ এই স্লাইড থেকে কি কি লিখতে যাচ্ছ? ওখানকার নেট লাভ দেখলাম একটু আগে, তাই না? এই নেট লাভ তো আসবেই, আর কি কি লিখতে যাচ্ছ? বলবা কিছু তুমি? সেট ডাউন। এরপরে আমরা সংরক্ষিত আয় বিবরণী থেকে যখন সংরক্ষিত আয় বিবরণী তৈরি করব সেখানে ওখানে নেট লাভের টাকা তো লিখতেই হবে। এছাড়া আর কি কি আসবে মনে হচ্ছে তোমার? বলবা কিছু? সিট ডাউন। ওখানে আমরা মূলত নেট লাভ যা পেয়েছি তাই না, নেট লাভ যা পেয়েছি সেখান থেকে আমরা কী কী লিখব? ওই প্রথমে এখানে সংরক্ষিত আয় বিবরণীর কোনো ব্যালেন্স আছে? রেওয়ামিলে কোনো ব্যালেন্স নাই, অতএব ব্যালেন্স লিখব না। রেওয়ামিলে কোনো ব্যালেন্স নাই, অতএব ব্যালেন্স লিখব না। এই আর যে ব্যাপার, তাহলে কি কি লিখব? সংরক্ষিত আয় বিবরণীর যে চার্ট
চার্জের মধ্যে কি আছে? ল্যামিনেট ডেবিট এমন কিছু আছে? লভ্যাংশ প্রদান আছে, দেখো লাস্টে আছে লভ্যাংশ প্রদান। নেট লাভ লিখে সংরক্ষিত আয় বিবরণীর ঘর টেনে নেট লাভ লিখব, লিখে লভ্যাংশ প্রদান লাস্টে আছে না? এই লভ্যাংশ প্রদানের টাকা কি করব? প্লাস করব না মাইনাস করব? হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। একমাত্র আয়কর ফেরত নিদাবী লভ্যাংশ অবলোকন ছাড়া বাকি সংরক্ষিত আয় বিবরণীতে যা আসে সবই মাইনাস হয়, কারণ সবই তোমার চার্জ, তুমি নেট লাভ থেকে ব্যবহার করতেছ, তোমার চার্জ এ কারণে মাইনাস হবে। হ্যাঁ, রেয়াতও যদি থাকে তখনও প্লাস হবে, আর যখন তহবিল গঠন করা হবে তবে মাইনাস হবে। রেয়াত মানে তুমি ছাড় পেয়েছো, আয়কর রেয়াত সরকার অনেক সময় তোমাকে কিছু কিছু সুবিধা দেয়, যেমন তোমাদের সরকার সুবিধা এখন কি দিচ্ছে, যে তুমি সরকার ইচ্ছা করলেই কিন্তু এপ্রিল মাসে পরীক্ষা নিতে পারতো না, কিন্তু তোমাদের সুবিধার্থে সরকার পরীক্ষা পিছিয়ে দিয়েছে, তাই না? তোমাদের প্রিপারেশন নেওয়ার সুযোগ দিচ্ছে, তোমাদের পরীক্ষার যে দায় বা দায়িত্ব ছিল সেই দায়িত্ব থেকে রেয়াত দিয়েছে সরকার। রেয়াত দিয়ে এটা চলে গেছে এখন ডিসেম্বরে, এটা তোমাদের ভালোর জন্যই। আয়কর রেয়াত মানে তুমি আয়কর দিয়েছিলা, কিছু টাকা এখন তুমি ফেরত পাচ্ছ। আয়কর যখন দিয়েছিলা তখন যেহেতু সংরক্ষিত আয় বিবরণীতে মাইনাস করতেছো, তাহলে ফেরত পেলে কি হবে? প্লাস হবে। সহজ ব্যাপার। ঠিক আছে, নেক্সট ক্লাসে তাহলে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ।